হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সবুজ স্যার চলে এসেছি তোমাদের জন্য এসএলএসটি সাবজেক্টের ক্লাস পলিটিক্যাল সায়েন্স নিয়ে। সো আজকে আমরা নতুন একটি টপিক পড়বো, যেটা আমাদের গ্রুপ এ থেকে বিলঙ্গিং। টপিকটা হলো অরিজিন অফ দি স্টেট, এভলিউশনারি থিওরি, এবং সেই সঙ্গে আরো যে থিওরিগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো। সেই সঙ্গে নেচার অফ দ্য স্টেট, আইডিয়ালিস্টিক থিওরি কি বলে, মার্কসিস্ট থিওরি কি বলে, এবং সেই সঙ্গে আমরা দেখবো যে মার্কসিস্ট থিওরির মধ্যে ডিভিশন, লেনিনের কনসেপ্ট কি আছে, ডিফারেন্স, আর সেই সঙ্গে হচ্ছে গান্ধিয়ান থিওরি। এই টোটালটাই হচ্ছে আজকে আমরা জানবো। তো চলো স্টার্ট করি। সো ফার্স্ট আমরা অরিজিন অফ দি স্টেটে আসবো। সো অরিজিন অফ দি স্টেটের মধ্যে আমরা বেসিক্যালি দেখবো যে আমাদের গোটা পৃথিবীর যে রাষ্ট্রগুলোর ফর্মেশন, সেই ফর্মেশন কি করে হয়েছে, অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি মতবাদ। এবং তোমরাও জানো যে রাষ্ট্রের উৎপত্তি মতবাদের সব থেকে ভালো যেটা আমরা ডিসকাশন পাই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা সামাজিক চুক্তি মতবাদের মধ্যে। এই সামাজিক চুক্তি মতবাদের পাশাপাশি আমরা আরো যে বিষয়গুলোর উপর ফোকাস করি সেটা হচ্ছে ইভলিউশনারি থিওরি, বিবর্তনবাদী তত্ত্ব, অত্যন্ত পপুলার একটি তত্ত্ব। ইভলিউশনারি থিওরি অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি আমরা বলতে পারি যে সায়েন্টিফিক। তার কারণ হচ্ছে বিবর্তনকে আমরা যেরকম আমরা যেমন প্রত্যেকটা জীবের মধ্যে বিবর্তন দেখতে পাই, বিবর্তনের মধ্য দিয়ে বিভিন্ন যে প্রাণীকুলের তার যে বংশ বিস্তার এবং তার যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন আমাদের সামনে একদম প্রমাণ করে দেয়। এবং সায়েন্টিফিক্যালি এটা যেমন প্রুভড, ঠিক তেমনই বিবর্তনবাদী যে কনসেপ্ট আমরা রাষ্ট্রের উৎপত্তি মতবাদের মধ্যে দেখব, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ঠিক প্র্যাকটিক্যাল বা সায়েন্টিফিক ওয়েতে এটাকে প্রুভ করে দিয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখবো খুব ধীর গতিতে বহুদিন ধরে ধারাবাহিক বিকাশের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এবং এক্ষেত্রে এটা দুম করে শুরু হয়নি, এটা আস্তে আস্তে হয়েছে। যেমন পরিবার, পরিবার থেকে কুল, গোত্র, এবং তারপরে সেটা সমাজের মধ্য দিয়ে শতাব্দীর পর শতাব্দী পরিবর্তন হতে হতে একটা সময় এই আজকের দিনের রাষ্ট্রের অবস্থায় পৌঁছেছে। সো আমরা এখানে এটাকে ইন্ডিকেট করতে পারি ইভলিউশনারি থিওরি অরিজিন অফ দি স্টেটে। ফার্স্ট অফ অল এখানে কমন এগ্রিমেন্ট অফ থিওরি সেটা যেমন রয়েছে, ম্যাট্রিয়ার্কাল ইয়েট প্যাট্রিয়ার্কাল থিওরি সেটা যেমন রয়েছে, ফোর্স থিওরি কনসেপ্ট এর সঙ্গে কানেক্টেড, ট্রান্সফরমেটিভ থিওরি এর সঙ্গে কানেক্টেড, এবং থিওরি অফ ডিভাইন অরিজিন সেটাও কানেক্টেড। তো এই থিওরিগুলো সব কিন্তু এভলিউশনারি থিওরির থেকে কিন্তু এই থিওরিগুলোর উৎপত্তি হয়েছে। তার মানে এভলিউশনারি থিওরি নিজে তো একটা কনসেপ্টকে জন্ম দিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কি করে রাষ্ট্রের উৎপত্তি হচ্ছে আরো যারা যারা ইভলিউশনারি থিওরিকে প্রয়োগ করেছে তাদের কনসেপ্ট বোঝানোর জন্য, বিশেষ করে বলপ্রয়োগ মতবাদ এবং ঐশ্বরিক মতবাদের মধ্যে তারও কিন্তু হদিশ আমরা পেয়ে যাচ্ছি। এখানে প্রধানত যেগুলোকে এলিমেন্টস হিসেবে দেখানো হয়, নাম্বার ওয়ান এখানে এলিমেন্টস দেখানো হয় ফ্যামিলিকে, অর্থাৎ পরিবার, তারপরে হচ্ছে গোত্র, কুল, তারপরে হচ্ছে গোত্র, ট্রাইব ইন্ডিকেট করা হচ্ছে, অ্যান্ড দেন সমাজ ব্যবস্থা, এবং তারপরে আলটিমেটলি স্টেটের ফরমেশন। তাহলে বেসিক ইউনিট হিসেবে সোশ্যাল অর্গানাইজেশন গুলোকে ইন্ডিকেট করা হয়। আমরা এখানে বাংলায় দেখে নেব, সমাজের প্রাথমিক সংগঠন হিসেবে পরিবারকে ইন্ডিকেট করা হয়। সেই সঙ্গে পিতৃতান্ত্রিক সেই পরিবারই ব্যবস্থার মধ্য দিয়ে আস্তে আস্তে সেটা একটা সময় একটা কতগুলো পরিবার নিয়ে একটা বংশের সৃষ্টি করে, একটা কুলের সৃষ্টি করে, এবং তারপরে সেটা গোত্রে রূপান্তরিত হয়। ধর্মীয় প্রথা, রীতিনীতি, নেতৃস্থান সবকিছুর একটা ইউনাইটেড একই রকম ব্যবস্থা বা ইউনাইটেড ফর্মেশন, তার মধ্যে দিয়ে একটা গোত্রের সৃষ্টি হচ্ছে। আর তারপরে একটা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট অঞ্চলে যখন প্রচুর এই ধরনের বিভিন্ন গোত্রের বসবাস, তখন সেটা কিন্তু একটা সমাজ ব্যবস্থা সৃষ্টি করছে, যাদের রীতিনীতি, যাদের বিষয়পত্র অনেকটা একই রকম হয়ে থাকে, এবং সেখানে কিন্তু একটা কালচারের সম্প্রীতি ঘটে থাকে। আর তারপরে সেখান থেকে আমরা যখন দেখব যে তারা নির্দিষ্ট একটি ভূখণ্ডে রাজনৈতিক সংগঠনের উদ্ভব ঘটায়, যেটা রাষ্ট্র বলে ইন্ডিকেট করি আমরা, সেটা কিন্তু এইভাবেই স্টেপ বাই স্টেপ ফর্মেশন হচ্ছে। সো কিভাবে তাহলে আমরা দেখলাম যে বিবর্তনবাদী তত্ত্বে রাষ্ট্রের উৎপত্তির স্টেপ গুলো কিভাবে আমরা পরিবর্তিত হয়ে হয়ে আজকের দিনে রাষ্ট্র ব্যবস্থায় পৌঁছেছে। সো মেন এলিমেন্ট হিসেবে আমরা অবশ্যই এখানে কিনশিপকে ইন্ডিকেট করবো, ব্লাড রিলেশন, রিলিজন হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট এলিমেন্টস, ওয়ার অ্যান্ড ডিফেন্স হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ এলিমেন্টস, এবং পলিটিক্যাল কনসাসনেস, যতক্ষণ অব্দি না তারা এটা কনসাসলি না এটা বুঝছে যে তাদের নির্দিষ্ট একটি রাজনৈতিক মতাদর্শ থাকবে এবং তাদের রাজনৈতিক ক্ষমতা থাকবে তাদের নিজেদেরকে রুল করা, ততক্ষণ অব্দি কিন্তু তারা নিজেরা এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা এটা ইন্ডিকেট করা খুব মুশকিলের। সো এগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ এলিমেন্টস হিসেবে ইন্ডিকেটেড হয়। অর্থাৎ আমরা আত্মীয়তা এখানে দেখতে পাবো, রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন বা ডিসেন্ট আমরা বলি। দেন হচ্ছে ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস মানুষকে একত্র করেছে, নেতৃত্ব দিয়েছে, এবং যুদ্ধ এবং প্রতিরক্ষা, যৌথ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ কনসেপ্ট তৈরি হয়েছে, সংহতি তৈরি হয়েছে। আর রাজনৈতিক চেতনা, তাদের মধ্যে একটা সময় নিজেদেরকে নিজে আলাদা করে রুল করার যে অথরিটি সেটা এস্টাবলিশ করার প্রতি আকৃষ্ট করেছে, যার ফলে কিন্তু স্টেট ফর্মেশন হতে পেরেছে।
চলে আসুন আমরা নেক্সট পোর্শনে। এভলিউশনারি থিওরি হাইলাইটস দ্যাট দ্য স্টেট ইজ নট আ ম্যান মেড আর্টিফিশিয়াল ক্রিয়েশন। সো মানুষের তৈরি করা একটা আর্টিফিশিয়াল কোনো ক্রিয়েশন নয়, এটা একটা প্রাকৃতিক বিষয়। এবং এটা কিন্তু মানব সমাজের, যেমন আমরা বিভিন্ন বিবর্তন দেখেছি, যে আমরা জানি আমাদের মানুষের আদিম যেখান থেকে এসেছে সেটা হচ্ছে আমরা আদিম মানব থেকে ট্রান্সফার হতে হতে বানর থেকে আজকের দিনে মানুষে পরিণত হয়েছে। সো হোমোসেপিয়েন্সের এই যে পরিবর্তন দুম করে কি হয়েছে না, দীর্ঘদিনের পরিবর্তন, বিকাশ, মধ্যে মধ্যে এটার পরিবর্তন হতে হতে আজকের দিনের মানুষের পর্যায়ে আমরা পৌঁছেছি। এবং হতে পারে যে আরো কয়েকশো বছর পরে আমাদের চেহারা বা আমাদের গঠন অন্যরকম হয়ে যাবে। সো এটা কিন্তু খুব ধীর একটা প্রসেস এবং এটা প্রুভড। সো ঠিক তেমনই আমাদের রাষ্ট্র যে আমরা এখন দেখতে পাই, রাষ্ট্র নামক অর্গানাইজেশন, তারও কিন্তু এরকমই একটা ধীর গতিতে পরিবর্তন ঘটেছে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আজকের রাষ্ট্র ব্যবস্থায় পৌঁছেছে। চলো আসুন আমরা নেক্সট, এখান থেকে একটি প্রশ্ন আমি দিয়েছি, হুইচ অফ দি ফলোইং ফ্যাক্টরস কন্ট্রিবিউটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ দি স্টেট ইন এভলিউশনারি থিওরি। সো কোনটিকে বিবর্তনবাদী তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র বিকাশে সহায়তা করেছে? ধর্ম, নাকি কিনশিপ, নাকি আত্মহত্যা, নাকি ওয়ার অ্যান্ড ডিফেন্স, নাকি সবগুলোই? সো অবভিয়াসলি রাইট আনসার শুড বি সবগুলোই, কারণ এখানে ধর্ম, কিনশিপ, ওয়ার অ্যান্ড ডিফেন্সের মতো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এলিমেন্টস হিসেবে ইন্ডিকেটেড হয়। নেক্সট আরেকটি এখানে প্রশ্ন দেওয়া আছে যে নিম্নলিখিত কোনটি রাষ্ট্রের বিবর্তনবাদী তত্ত্বকে সঠিকভাবে প্রকাশ করে? সো স্টেট ওয়াজ ক্রিয়েটেড বাই গড, নাকি স্টেট ওয়াজ ফর্ম থ্রু কন্ট্যাক্ট, নাকি স্টেট ডেভেলপ গ্র্যাজুয়ালি থ্রু সোশ্যাল ইনস্টিটিউশন, নাকি স্টেট ইজ আ রেজাল্ট অফ রেভলিউশন। সো অবশ্যই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে বিকশিত হয়েছে রাষ্ট্র, এটাকে ইন্ডিকেট করতে হবে। স্টেটটা ডেভেলপ প্রসেস একটা, এবং দীর্ঘদিনের ডেভেলপমেন্টেরই ফল হচ্ছে আমাদের স্টেট। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য মেন বেসিস অফ আর্লি পলিটিক্যাল ইউনিটস ইন এভলিউশনারি থিওরি? বিবর্তনবাদী তত্ত্ব অনুযায়ী প্রাথমিক রাজনৈতিক এককের মূল ভিত্তি কি ছিল? সো ইকোনমিক ইন্টারেস্ট, নাকি মিলিটারি পাওয়ার, নাকি কিনশিপ অ্যান্ড ব্লাড রিলেশন, নাকি জিওগ্রাফিক্যাল টেরিটরি? সো অবভিয়াসলি এখানে রাইট আনসার হচ্ছে কিনশিপ অ্যান্ড রিলেশন, ব্লাড রিলেশনকে ইন্ডিকেট করা হবে। সো রক্তের সম্পর্ক এবং সেই সঙ্গে আত্মীয়তা, এটার মাধ্যমে কিন্তু আমরা পলিটিক্যাল ইউনিটস হিসেবে এভলিউশনারি থিওরিকে ইন্ডিকেট করতে পারি। সো থিওরিজ অফ দি স্টেট আরো যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অবশ্যই আমরা আইডিয়ালিস্ট থিওরি কথা বলতে পারি। অ্যাকচুয়ালি কোনো একটি স্টেটের বিষয়কে বোঝার জন্য আমাদের বিভিন্ন রকম থিওরি প্রয়োগ হয়, যে থিওরিগুলোর মধ্যে অন্যতম একটি থিওরি হচ্ছে এভলিউশনারি থিওরি, যেমন দেখলাম। ঠিক তেমনই আরেকটি গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে আইডিয়ালিস্টিক থিওরি। আইডিয়ালিস্টিক থিওরির মধ্যে কিন্তু অনেক বেশি এখানে কল্পনার আশ্রয় নেওয়া হয়। আইডিয়ালিস্টিক থিওরির মধ্যে অনেক বেশি আমরা দেখব মূল্যবোধের গুরুত্ব রয়েছে, নীতিমানতার গুরুত্ব রয়েছে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, এইসবের উপর জোর দেওয়া হয়। সো এখানে আইডিয়ালিস্টিক থিওরিস্টদের মধ্যে অন্যতম হচ্ছেন হেগেল, যিনি বলছেন যে রাষ্ট্র নৈতিক চেতনার বাস্তব রূপ। সো স্টেট ইজ দ্য রিয়েলাইজেশন অফ দি এথিক্যাল স্পিরিট, এইগুলো তিনি উল্লেখ করছেন এবং এটি যুক্তির সর্বোচ্চ প্রকাশ বলে তিনি উল্লেখ করছেন। অন্যদিকে গ্রিন বলছেন যে রাষ্ট্র ইতিবাচক স্বাধীনতা এবং নৈতিক বিকাশকে উন্নীত করে। সো এখানে রাষ্ট্রকে ইতিবাচক স্বাধীনতা বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পজিটিভ লিবার্টি বলে ইন্ডিকেট করছেন, এবং রাষ্ট্রের উদ্দেশ্য ব্যক্তি বিকাশের সহায়তা করা, একজন ব্যক্তির সম্পূর্ণ বিকাশে সাহায্য করাই হচ্ছে রাষ্ট্রের প্রধান কাজ। এবং সেই বিকাশটা কিরকম বিকাশ? অবশ্যই নৈতিক বিকাশ, অবশ্যই মূল্যবোধের বিকাশ। অন্যদিকে মার্কসিস্ট থিওরি রয়েছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ, অরিজিন অফ দি স্টেটের থিওরি, যেখানে আমরা দেখবো ফ্রেডরিক এঙ্গেলস তিনি বলছেন যে রাষ্ট্র শ্রেণী আধিপত্য বজায় রাখার জন্য তৈরি হয়েছে, এটি চিরস্থায়ী কোনো ব্যবস্থা নয়। যখন এই শ্রেণীহীন সমাজ ব্যবস্থা আর থাকবে না তখন রাষ্ট্র উবে যাবে বা রাষ্ট্র আর থাকবে না, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এক্ষেত্রে লেনিনের বিখ্যাত বক্তব্য রয়েছে, পুঁজিপতিরা রাষ্ট্রকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, শ্রমিক শাসনের জন্য এটিকে ধ্বংস করতে হবে। তাই শ্রমিক শাসনের জন্য শ্রমিকরা যাতে শাসন করতে পারে, শ্রমিকরা যাতে নিজেদের হাতে ক্ষমতা নিতে পারে, তার জন্য এই ব্যবস্থার অবসান ঘটাতে হবে, তবেই একমাত্র আমরা পুঁজিপতিদের সরাতে পারবো। সো আমরা পাঁচটা বেসিক প্রিন্সিপালস এর উপর ফোকাস করবো মার্কসিজমের। তার মধ্যে প্রথম হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ আমরা বলি। ক্লাস স্ট্রাগল, শ্রেণী সংগ্রাম আরেকটি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। থিওরি অফ সারপ্লাস ভ্যালু অর্থাৎ উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, এবং দ্য ইনভ্যাটিবল অফ দি কমিউনিজম অর্থাৎ কমিউনিজমের যে কনসেপ্ট বা সাম্যবাদের যে কনসেপ্ট। আর ডিক্টেটরশিপ অফ দি প্রোলেতারিয়েট অর্থাৎ প্রোলেতারিয়েতদের একনায়কতন্ত্র। সো এই প্রত্যেকটা হচ্ছে মার্কসিজমের একদম কোর কনসেপ্ট, কোর আইডিয়া। সো আমরা যদি ওয়ান বাই ওয়ান ফোকাস করি, ফার্স্ট অফ অল নিশ্চয়ই জানো তোমরা যে
রাষ্ট্রের যে পরিবর্তন ঘটেছে আজকে স্টেপ বাই স্টেপ, আজকে রাষ্ট্রের যে পর্যায়ে পৌঁছেছে সেখানে কিন্তু স্টেপগুলো প্রত্যেকটা আগের স্টেপের থেকে একটু বেটার জায়গায় পৌঁছেছে। এটা একদম পদার্থবিদ্যার বেসিক কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। আমরা জানি গোটা বিশ্বের মোট পদার্থের যে পরিমাণ তা কিন্তু সেম থাকে। যেটা হয় পদার্থের গুণগত পরিবর্তন ঘটে, একটা গুণ থেকে আর একটা গুণে পরিবর্তন হয়, পদার্থের পরিমাণগত কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ আমরা যদি একটি জলকে ফ্রিজের মধ্যে ঢুকে রাখি, লিকুইড জল, তরল জল, তো সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে জমাট বেঁধে যাবে এবং আমরা দেখব তার যে কেমিক্যাল যে স্টেটাস, অর্থাৎ সিও, সেই জলের যে H2 আমরা বলি, সেই H2 কিন্তু একই থাকবে, বাট ওটা হয়ে যাবে কঠিন পদার্থ। অর্থাৎ যেটা এতক্ষণ তরল ছিল সেই লিকুইড ফর্ম, এটা এখন হয়ে যাচ্ছে হার্ড ফর্ম। না আবার ওই জলটাকে, ওই বরফটাকে যদি আমরা আবার গরম করতে থাকি এবং ফোটাতে শুরু করি, তাহলে দেখবো জলটা ফুটতে ফুটতে একদম পুরো ভ্যানিশ হয়ে যাবে, বিকজ ওটা তখন গ্যাসীয় ফর্মে তো চলে যাবে। আর যদি সেটাকে আমরা ঠিকভাবে সেটাকে সংগ্রহ করতে পারি সেই গ্যাসীয় অংশটাকে, এবং তাকে যদি ঠান্ডা করি, তাহলে আমরা জানি সেটা আবার জলে পরিণত হবে। সো এভাবে কিন্তু আমরা তিনটে ফর্ম দেখলাম, লিকুইড ফর্ম, সেখান থেকে হার্ড ফর্ম, অ্যান্ড দেন একটা গ্যাসীয় ফর্ম। তো এই যে ফর্মেশন গুলো দেখছি, এগুলো কিন্তু সব একটাই বিষয়, সেই হয়তো 100 ml জল নিয়েই কথা বলছি, কিন্তু যেটা হচ্ছে গুণগত পরিবর্তন ঘটছে, তার ঠিক তেমনই সমাজ ব্যবস্থারও তাই হয়। সমাজ ব্যবস্থার যে বিভিন্ন রকম মানুষজন থাকে সমাজে, তাদের মধ্যে পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে তাদের গুণগত পরিবর্তন হয়। তারা একটা সমাজ ব্যবস্থা আমাদের ছিল আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা, সেই সাম্যবাদী সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে আমরা দেখতে পেলাম সেখানে দাস ব্যবস্থা এলো। কৃতদাস প্রথা ব্যবস্থা যখন আর থাকতে পারছে না, সেখানে শ্রমিক মানে কৃতদাসদের সঙ্গে কৃতদাসের মালিকদের দ্বন্দ্ব বাজছে, সেখানে সেই দ্বন্দ্বের মধ্য দিয়ে নতুন একটা সমাজ ব্যবস্থার সূচনা, যাকে আমরা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা বলছি। সেই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে আমরা দেখবো একটা সময় সামন্ত প্রভুদের সঙ্গে ভূমিহীন কৃষকদের ঝামেলা হচ্ছে, এবং একটা সময় সেখানেও পরিবর্তন হয়ে আজকের দিনে পুঁজিবাদী ব্যবস্থার সৃষ্টি হচ্ছে। এবং পুঁজিবাদী ব্যবস্থার দেখতে পাবো বিশাল সংখ্যক মানুষ নির্দিষ্ট বিভিন্ন কারখানাতে কাজ করে, এবং কারখানার এই যে কাজকর্ম করা, এটা একটা সামাজিক রূপ প্রদান করছে। এই সামাজিক রূপের পরিবর্তন ঘটে কখন? যখন আবার এই কারখানার মালিকদের সঙ্গে এই খেটে খাওয়া শ্রমিক মানুষের সঙ্গে স্বার্থের সংঘাত ঘটে, এবং সেখানেই কিন্তু শুরু হয় নতুন একটি সমাজ ব্যবস্থা, যাকে আমরা বলছি সাম্যবাদী সমাজ ব্যবস্থা। বাট সাম্যবাদী সমাজ ব্যবস্থা আসতে গেলেই একটু সময় লাগবে, তাই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে যাতে মানুষ সাম্যবাদী সমাজ ব্যবস্থায় উন্নীত হতে পারে, তার জন্য তাদেরকে শিক্ষা দেওয়া হয় এবং তাদেরকে অভ্যস্ত করা হয়। কারণ সাম্যবাদী সমাজ ব্যবস্থায় রাষ্ট্র থাকবে না, বুঝতে পারছো, এমন একটা অ্যানার্কি কন্ডিশন। রাষ্ট্র যদি না থাকে, আজকের দিনে দুম করে বলা হয় রাষ্ট্র নেই, সরকার নেই, তাহলে কি হবে? মানুষজন যা খুশি তাই করবে, লুটপাট শুরু করে দেবে। যেমন আমরা কদিন আগে বাংলাদেশে দেখেছি, সেখানে সরকার দেশ থেকে যে বিতাড়িত করে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে লুটপাট শুরু হয়ে গেছে। এইরকম অ্যাক্টিভিটি কখনোই কাম্য নয়, এটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করে। তাই মানুষকে আগে শিক্ষিত করতে হবে যে রাষ্ট্রহীন অবস্থা কি করে থাকতে হয়, কি করে শ্রেণীহীন সমাজ ব্যবস্থায় চলতে হয়। তো সেটাই শিক্ষিত করার জন্যই সমাজতান্ত্রিক ব্যবস্থা থাকে। আর সেখানেই ভ্যানগার্ড পার্টি, বা আমরা বলবো সেখানে যে শীর্ষস্থানীয় যে পলিটিক্যাল পার্টি, যা তাদেরকে সেই নেতৃত্ব দেবে, সেই শিক্ষা দেবে। সো এইভাবে আমরা দেখতে পাবো যে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম এবং সেই সঙ্গে যে হিস্টোরিক্যাল যে স্টেপ বাই স্টেপ কি করে আমাদের আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থাকে আজকের দিনে পৌঁছলো, পুরো বিষয়টা কিন্তু এই তত্ত্বের সঙ্গে কানেক্টেড। নাও নেক্সট পোর্শনে চলে আসবো আমরা গান্ধীয়ান থিওরি। গান্ধীবাদী থিওরির ক্ষেত্রে আমরা দেখতে পাবো তিনি রাষ্ট্র ভিত্তি হওয়া উচিত অহিংসার উপর, অর্থাৎ টোটাল রাষ্ট্র ব্যবস্থাকে অহিংসার উপর ডিপেন্ডেবল করছেন। এবং অন্যদিকে এখানে তিনি কিন্তু ট্রাস্টিশিপ রাখার কথা বলেছেন। অর্থাৎ গান্ধীজির বক্তব্য হচ্ছে যারা সমাজের ধনী শ্রেণী, তারা কি করবে, সাধারণ মানুষের জন্য তাদের যে অর্জিত সম্পদ সেটা রেখে দেবে, এবং সেটা তারা তার প্রোটেক্টর হিসেবে থাকবে, কিন্তু সেই সম্পদ তারা ব্যবহার করবে না, ব্যবহার করবে সমাজ। ঠিক যেমন ধরো আমার বাড়ির উঠোনে একটি গাছ আছে এবং সেই গাছে প্রচুর হয়তো ফল হয়, কিন্তু সেই ফল আমি কিন্তু পুরো পাড়ার মানুষের জন্য অবারিত দাঁড় করে দিয়েছি। যার যেরকম নিডস হয় সে কিন্তু সেই ফল নিয়ে যায়, এবং আমি কিন্তু তার মানে গাছটাকে কেটেও ফেলবো না, আমার ফল সব আমি নেবো না। গাছটা হতে পারে আমার, কিন্তু গাছটা যেহেতু আমি প্রকৃতি নই, আমার কি করে হয়, তো প্রকৃতির গাছ ওটা। সো প্রকৃতির গাছ, তাদের সমাজের প্রত্যেকটা মানুষের তাতে সমান অধিকার থাকা উচিত। তাই হতে পারে আমার প্রপার্টির মধ্যে সেটা রয়েছে, কিন্তু সেটা আমি একা ভোগ করব না, আমি সমাজের সবার জন্য সেটা ভোগের দেব। তার কারণ হচ্ছে ওটা কিন্তু আমার সম্পত্তির মধ্যে থাকতে পারে, বাট ওটা থেকে যে ওটা যেভাবে তৈরি হয়েছে, একটা গাছ তৈরি হতে গিয়ে বড় হতে গেলে যেসব রসদের প্রয়োজন, সেটা কিন্তু আমার পক্ষে একার পক্ষে বিয়ার করা সম্ভব নয়। এটা সে পুষ্টি সবকিছু সে মাটি থেকে পেয়েছে, সেই মাটিতে সবার, এই সমাজের প্রত্যেকের। তাই সেখান থেকে যখন কোনো ফল উৎপাদিত হয়েছে,
কোনো ফল ধরছে, সেইটা কিন্তু সবার জন্যই কিন্তু তাতে অধিকার থাকা উচিত। এই কনসেপ্টকে কিন্তু গান্ধীজি সাপোর্ট করেছেন। তাহলে গান্ধীজির কনসেপ্টের সঙ্গে আমরা মার্ক্সবাদী কনসেপ্টের কিছুটা মিল পাচ্ছি কিন্তু, বাট হ্যাঁ তিনি আঙ্গিকটা অন্য দেখেছেন। কারণ মার্ক্সবাদী কনসেপ্ট পুরো ভায়োলেশনের পথ ধরতে বলে যে এক্সিস্টিং সমাজ ব্যবস্থা যেখানে সরকারকে পরিবর্তন করতে গেলে বিপ্লব লাগবে, বিপ্লবের মধ্য দিয়ে সরকারকে পরিবর্তন করে নতুন সমাজ ব্যবস্থা এস্টাবলিশ করবে, যেখানে মানুষ নিজের অধিকারটা বুঝে নেবে, মানুষ নিজের সরকার প্রতিষ্ঠিত করবে, এবং সব থেকে বড় কথা এখানে রাষ্ট্র ব্যবস্থাকে রাখা হবে না, শ্রেণীহীন সমাজ ব্যবস্থা তৈরি হবে। তো তার সঙ্গে গান্ধীবাদীর মিল নেই ডিরেক্টলি সেই হিংসাত্মক বিষয়, কারণ গান্ধীজির কনসেপ্টের সূচনাটাই হচ্ছে অহিংসা এবং পুরো সত্যের পথে থাকা। এক্ষেত্রে আমরা দেখবো বিকেন্দ্রীকরণ এবং সর্বোদয় দুটি কনসেপ্ট তার অন্যতম পপুলার কনসেপ্ট। সর্বোদয়ের কনসেপ্ট এবং বিকেন্দ্রীকরণ দুটোই কিন্তু গান্ধীজির এই স্টেটের যে ধারণা তার অন্যতম। এবং এখানে গান্ধীজির আমরা 6টি পয়েন্টকে আইডেন্টিফাই করতে পারি। নাম্বার 1, ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স। তো সবসময় সত্যের পথে থাকতে হবে, সবসময় অহিংসার পথে থাকতে হবে। অহিংসার পথে থাকা কিন্তু খুব একটা সহজ নয়। একবার এই পথে কেউ নামলে তার কিন্তু যত শত কষ্টই হোক সে কিন্তু অহিংসার পথ ছাড়বে না। কোনো অবস্থাতেই অহিংসাকে ছাড়া যাবে না, এবং সবসময় সত্যের পথে থাকতে হবে, কখনো কিন্তু সত্যের থেকে বিচ্যুত হলে চলবে না। দ্বিতীয়ত, সত্যগ্রহকে তিনি সবসময় সাপোর্ট করেছেন। সত্যাগ্রহ বলতে সত্যের প্রতি আগ্রহ, এবং একটি বিশেষ ধরনের সত্যাগ্রহ কোনো থিওরি নয়, বরং এটা একটা ওয়ে অফ লাইফস্টাইল, যেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ তার যেটুকু নিড সেইটুকু সে গ্রহণ করবে। এক্ষেত্রে গান্ধীজি টলস্টয়ের দ্বারা প্রভাবিত হয়েছেন, এবং তিনি তার যে সবরমতীতে যে আশ্রম, সেই আশ্রমে কিন্তু এই প্র্যাকটিস করাতেন। সেখানে আশ্রমের মধ্যে যারা থাকতো তারা প্রত্যেকে নিজেদের ক্যাপাবিলিটি অনুযায়ী কাজ করতো, এবং তার প্রয়োজনীয় অনুযায়ী সেখান থেকে যা প্রয়োজন তার সেটা কিন্তু পূরণ করতো। সেখানে কিন্তু কারোর এটা বেশি কাজ, কেউ কম কাজ করছে এই বলে কিন্তু কোনো পার্সিয়ালিটি করা হতো না। অন্যদিকে আমরা সর্বোদয়ের কনসেপ্ট পাবো। সর্বোদয় অর্থাৎ সমাজের প্রত্যেকের মানসিক ডেভেলপমেন্টের কথা তিনি বলতেন, প্রত্যেকের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার কথা তিনি বলতেন, যাতে প্রত্যেকে এটা বোঝে যে কি করে সমাজ ব্যবস্থা এই অহিংস পদ্ধতিতে সত্যের পথে ধরে আমরা আমাদের সামাজিক এবং রাষ্ট্র ব্যবস্থার উন্নতি ঘটাতে পারবো। অন্যদিকে স্বরাজের কনসেপ্ট সবসময় তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন। তার হোম রুল বইয়ের মধ্যে খুব সঠিকভাবে স্বরাজের ধারণা তিনি আলোচনা করেছেন। স্বরাজ বলতে তিনি বলেছেন বিদেশি শক্তির সঙ্গে পরাধীন অবস্থায় নয়, স্বাধীন হয়ে স্বরাজ ব্যবস্থা এস্টাবলিশ, অর্থাৎ নিজেরা, যেহেতু আমরা একটি জনগোষ্ঠী আর রাজনৈতিক একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে থাকা মানুষের এটুকু ডিমান্ড থাকতেই পারে যে তারা তাদের নিজেদের সরকারকে গঠন করবে, এবং এভাবে কিন্তু স্বরাজ ব্যবস্থার মধ্য দিয়ে গান্ধীজি দেখিয়েছেন কিভাবে একটি সামাজিক ব্যবস্থার মধ্যে সরকারের পরিবর্তন ঘটে এবং সরকার কিভাবে রাষ্ট্রের ডেভেলপমেন্ট করতে পারে। অন্যদিকে ট্রাস্টিশিপ মানে আমি একটু আগে বলছিলাম যে কোনো ধনী ব্যক্তি যে সমাজে থাকবে তার যে সম্পত্তি সে সেটাকে নিজের মনে করবে না, সে সেটাকে মনে করবে সবারই মধ্যে ভাগ করে নেওয়া। এই ভাবনার মধ্য দিয়ে সে কিন্তু সেটা ট্রাস্ট হিসেবে থাকবে, অর্থাৎ সেটা তার দায়িত্বে থাকবে, কিন্তু সেটা থেকে সমস্তটাই সে কিন্তু গ্রহণ করবে না, তার যেটুকু নিড সেটুকুই সে সেখান থেকে গ্রহণ করবে। আর স্বদেশী আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্বদেশী কনসেপ্টটা আমাদের ভারতবর্ষে গান্ধীজি খুব সঠিকভাবে প্রয়োগ করেছেন, এবং তিনি মনে করতেন যে দেশের যে জিনিসপত্র সেটার প্রতি আকর্ষণ থাকা উচিত, বিদেশের কোনো দ্রব্য বৈদেশিক কোন রকম বিষয়ের উপর তিনি সাপোর্ট করতেন না, এবং স্বদেশী জিনিসপত্রের এভাবে কিন্তু কুটির শিল্পকে প্রোটেক্ট করার একটা আইডিয়া তিনি দিয়েছিলেন। এইভাবেই আমাদের ভারতবর্ষে যেসব প্রোডাকশন গুলো তৈরি হয় সেগুলোর প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্যই তিনি এই স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছেন, এবং নিজেও স্বদেশী কনসেপ্টকে ফলো করতেন। তিনি কখনোই কোনো বিদেশি পোশাক পরতেন না, তার পণ্যে যে দুটো কাপড়ের টুকরো তিনি রাখতেন সেই দুটোই কিন্তু চরকা দিয়ে তৈরি করা, এবং ম্যাক্সিমামটাই সেই সবরমতী আশ্রমে চরকা কেটে চরকা সুতো দিয়ে তৈরি করা। এবং এই স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু গোটা মানুষকে একত্ববোধ করে তিনি মানে ব্রিটিশ সরকার, সেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলনে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। এক্ষেত্রে আরেকটি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা একটু আগেই মার্ক্সবাদী কনসেপ্ট বলছিলাম, সেখানে ক্লাস স্ট্রাগলের কথা বলছিলাম। ক্লাস স্ট্রাগলের ক্ষেত্রে আমি বলেছিলাম যে যখন শ্রমিক এবং মালিকের মধ্যে ঝামেলা হচ্ছে, সেখানেই তো পুঁজিবাদী ব্যবস্থার মধ্য দিয়ে একটা নতুন সমাজ ব্যবস্থার সৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় এটাই হয় যে সমাজের উৎপাদক যারা, তাদের সঙ্গে যারা সমাজের শীর্ষস্থানীয় অর্থাৎ যারা ধনী শ্রেণী, তাদের মধ্যে একটা স্ট্রাগল চলে, এবং স্ট্রাগলের মধ্য দিয়ে কিন্তু নতুন ব্যবস্থার সৃষ্টি হয়। এক্স্যাক্টলি পদার্থবিদ্যায় যেরকম হয়, বা আমরা প্লেটো বা অ্যারিস্টটলের যে ডায়ালেকটিক্যাল মেটালিজম বা ডায়ালেকটিক্যাল যে প্রসেস দেখেছিলাম তাদের ভাবনা চিন্তার, যে একজন একটা বক্তব্য দেবে, তার বিতর্কে আর তার বিরুদ্ধে একটা বক্তব্য, অর্থাৎ
পক্ষ বিপক্ষ বা তর্ক, তার বিরুদ্ধে একটা বিতর্ক, এবং তার মধ্য দিয়ে একটা নতুন ভাবনা চিন্তার উদয়। এভাবেই কিন্তু আমরা দেখবো কার্ল মার্কস তার কনসেপ্টের মধ্যে কিন্তু ওটাকে ইউজ করেছিলেন। থিওরি অফ সারপ্লাস ভ্যালু আরো খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখবো যে কিভাবে মালিক শ্রেণী তারা শ্রমিকদের উৎপাদিত যে যে প্রোডাকশন, সেই প্রোডাকশনের অতিরিক্ত মূল্যটাকে সে আত্মসাৎ করে মালিক শ্রেণী, এবং শ্রমিকদের নামমাত্র একটা টাকা বা মজুরি হিসেবে তারা কিন্তু দেয়। তাহলে সারপ্লাস ভ্যালু মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে কিভাবে শ্রমিকদেরকে শোষণ করা হচ্ছে। অ্যান্ড সেই সঙ্গে হচ্ছে কমিউনিজমের কনসেপ্ট, যেটা একটা সময় আমাদের পৌঁছতে হবে। বাট কমিউনিজম এস্টাবলিশ করা বা কমিউনিজমকে ফলো করা এটা খুব সহজ বিষয় নয়। তার জন্য মানুষকে রীতিমতো ট্রেনিং দিতে হয়, মানুষকে শিখতে হয়, এবং মানুষ যতদিন সাম্যবাদী ব্যবস্থায় অভ্যস্ত হবে তার আগে তাকে একটা সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া উচিত, যাতে তার মধ্যে সেই শিক্ষাটা তৈরি হয়, তার মধ্যে সেই অ্যাওয়ারনেস তৈরি হয় যে কিভাবে সাম্যবাদী সমাজ ব্যবস্থায় আমরা এক্সিস্ট করব। আর সর্বশেষ ডিক্টেটরশিপ অফ দি প্রোলেটারিয়েট, অর্থাৎ যেহেতু সাধারণ মানুষের হাতে ক্ষমতা থাকবে, তাই এখানে কিন্তু সাধারণ মানুষ তারা সমাজে কোনো শ্রেণী ব্যবস্থা রাখবে না, শ্রেণী ব্যবস্থার অবসান ঘটিয়ে সমাজে সবাই একই শ্রেণী থেকে বিলঙ্গিং হবে। এক্ষেত্রে কার্ল মার্কসের আরেকটি সিগনিফিকেন্ট বক্তব্য, সেটা হচ্ছে তিনি ধর্মকে কখনোই সাপোর্ট করতেন না। এই যে কমিউনিজম, সেই কমিউনিজমের ধর্মকে কখনো সাপোর্ট করা হয় না, কারণ ধর্ম মানে সেখানে একটি পুরোহিত শ্রেণী তৈরি হবে, এবং সেই পুরোহিত শ্রেণী, পোপ শ্রেণী, তারা কি করবে, তারা সাধারণ মানুষকে ভয় দেখাবে। রাষ্ট্রের যে সরকার, সেই সরকারকে বলবে যে ভগবানের সে হচ্ছে দূত, এবং এই বলে কিন্তু জনগণকে ধর্মের প্রতি ভয় দেখিয়ে তাদেরকে কিন্তু মোটিভেট করবে, তাদেরকে আকৃষ্ট করবে। এবং এইভাবে কিন্তু ঐশ্বরিক মতবাদী ব্যবস্থার মধ্য দিয়ে জনগণকে বিভাজিত করা হয়, এবং সেখানে আমরা দেখতে পাই যে যারা পুরোহিত শ্রেণী তারা মেসেঞ্জার হিসেবে কাজ করে ভগবানের বা গডের। তো এই মেসেঞ্জার পার্ট পোর্শনের কোনো এক্সিস্টিং থাকবে না, যা থাকবে সমাজে সবাই সমান থাকবে, একবর্গীয় থাকবে, বহুবর্গীয় সমাজ ব্যবস্থাকে তিনি সাপোর্ট করেননি। এবং এই টোটাল পরিবর্তনের অন্যতম কাণ্ডারি তিনি অর্থনীতিকে দেখিয়েছেন। তার যে কনসেপ্ট রয়েছে বেসিক স্ট্রাকচার এবং সেই সঙ্গে হচ্ছে সুপার স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচার এন্ড সুপার স্ট্রাকচার বলতে তিনি এই বেসটাকে বলেছেন, এটা হচ্ছে ইকোনমি, আর এই ইকোনমির উপর দাঁড়িয়ে আছে কালচার, লিটারেচার, সোসাইটি, সবকিছু এর উপর দাঁড়িয়ে আছে রাষ্ট্র। তো যদি এখানে আমি ইকোনমিক পোর্শনে যদি পরিবর্তন ঘটাই, এগুলোও পরিবর্তন ঘটবে। ঠিক যেমন আমরা জানি যে কিছুদিন আগেই বিভিন্ন জায়গায় রাশিয়াতে, স্পেশালি কামচাটকাতে, সেখানে ভূমিকম্প হয়েছে, এবং ভূমিকম্প হলে কি হয়েছে, তার বেসটা কেঁপে উঠেছে। সেই বেস কেঁপে ওঠার কারণে কি হয়েছে, বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে, ঘর বাড়ি ভেঙে গেছে, কোথাও সুনামি হয়েছে। এই একই রকম কনসেপ্ট এখানেও হচ্ছে বেসটাই মেন, বেসটাকে যদি চেঞ্জ করো তোমার উপরের স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যাবে। সো এইভাবে তিনি কিন্তু মার্কস এবং মার্কসের কনসেপ্টকে বোঝানো হয়েছে। গান্ধীজির কনসেপ্ট আমরা বুঝলাম, এবার আমরা একটা কোশ্চেন দেখে নিই। বলছে কে রাষ্ট্রকে নৈতিক চেতনার বাস্তবায়ন বলে অভিহিত করেছেন? সো হেগেলের কনসেপ্ট আমরা পাবো, যেখানে নৈতিক চেতনার বাস্তব রূপ বলে তিনি রাষ্ট্রকে বুঝিয়েছেন। অন্যদিকে কে ইতিবাচক স্বাধীনতা এবং রাষ্ট্রের মাধ্যমে নৈতিক বিকাশের কথা বলেছেন? সো টি.এইচ. গ্রিনের বক্তব্য আমরা পাবো, তিনি ইতিবাচক স্বাধীনতা এবং সেই সঙ্গে রাষ্ট্রের মাধ্যমে নৈতিক বিকাশ কি করে হবে সেটা নিয়ে আলোচনা করেছেন। নিম্নলিখিত কোনটি গান্ধী ও রাষ্ট্র দর্শনের সঙ্গে সম্পর্কিত নয়? সো ভায়োলেন্স কখনোই গান্ধীজির কনসেপ্টে থাকবে না। ট্রাস্টিশিপ সর্বদা, ডিসেন্ট্রালাইজেশন এটা মানে হচ্ছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, এগুলো সব হচ্ছে গান্ধীজির কনসেপ্টে আমরা পাবো। স্বরাজ তত্ত্বের মধ্যে গান্ধীজি এই বিকেন্দ্রীকরণ দেখেছেন, গ্রাম স্বরাজ, যেটা এই বিকেন্দ্রীকরণের উপরেই বেস করে তৈরি হয়েছে। চলে আসবো নেক্সট। বিবর্তনবাদী তত্ত্ব এই ধরনের তুলে ধরে যে রাষ্ট্র কৃত্রিম নয়, এবং এখানে মানব সমাজের প্রাকৃতিক বিকাশের যে প্রসেস সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। হেগেলের এক্ষেত্রে বিক্ষিপ্ত বক্তব্য রয়েছে, তিনি বলছেন স্টেট ইজ দ্য এম্বডিমেন্ট অফ এথিক্যাল স্পিরিট। অন্যদিকে টি.এইচ. গ্রিন রাষ্ট্র নৈতিক এবং আত্মিক বিকাশের সহায়ক। দেখো প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থায় একটা নিজস্ব প্যাটার্ন রয়েছে, সেখানে সেই প্রত্যেকটা প্যাটার্নের মধ্যে কিন্তু মার্ক্সবাদীদের প্যাটার্ন এবং আইডিয়ালিস্টিক থিওরিস্টদের প্যাটার্ন পুরো আলাদা, এবং দুটো আলাদা প্যাটার্ন হওয়ার কারণে প্রত্যেকের নিজের নিজের টেকনিক থেকে কিন্তু তাদের থিওরিটাকে, মানে রাষ্ট্রের যে অরিজিন করার যে থিওরি সেটাকে বুঝিয়েছেন। এক্ষেত্রে মার্ক্সবাদী মনে করেন যে ইতিহাসের এক বিশেষ একটা স্তরের মধ্য দিয়ে কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয়েছে, এবং এটা একটা সময় যেমন তৈরি হয়েছে তেমন এটা একটা সময় আবার অবলুপ্ত হয়ে যাবে। অ্যান্ড দেন গান্ধীজির যে কনসেপ্ট আমরা পেয়েছি ট্রাস্টিশিপ এবং বিকেন্দ্রীকরণের যে কনসেপ্ট, সেখানে তিনি দুটোকেই সাপোর্ট করেছেন। তার এই বিকেন্দ্রীকরণ কিন্তু পুরোপুরি গ্রামীণ
যে স্বরাজ বা গ্রামের যে পঞ্চায়েতি ব্যবস্থা সেই পঞ্চায়েতি ব্যবস্থার সঙ্গে কানেক্টেড। সো এই হচ্ছে আমাদের টোটাল অরিজিন অফ দি স্টেটের কনসেপ্ট। খুব ছোট্ট একটা টপিক, এন্ড দেন আমরা আবার নতুন টপিকে চলে আসবো। আশা করছি তোমরা বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আবার নতুন টপিকের উপর ফোকাস করবো। ওকে।